আরশাদ জামান ভ্রুকুচকে প্রশ্ন করলেন, হু ইজ সি? চিনলাম না তো। সনব শাহিন মির্জা, ওনার সাথে একটা মিটিং সেট করে দাও। ওকে, তার ব্যবস্থা না হয় করে দিলাম। বাট ওদের বিষয়ে এত ঘাটাঘাটি করার কারণ কি মাম্মা? ইনি প্রবলেম? নো পাপা, তেমন কিছুই না। এফবি স্ক্রল করতে করতে খুব করে পুরোনো একটা আর্টিকেল দেখলাম। তাতে মির্জা বাড়ির অগ্রগতির কথা উল্লেখ করা ছিল। সেটা পড়ার পর মন চাইলো তাদের বর্তমান হালচালের খোঁজ নেই। অতঃপর নেট ঘেঁটে জানতে পারলাম তারা আগের অবস্থানে নেই। সময়ের সাথে সাথে তাদের অনেক কিছুই পাল্টে গিয়েছে। এনিওয়েজ, তুমি তোমার কেস নিয়ে স্টাডি করো। আমার ঘুম পেয়েছে, আমি আসছি। বলতে বলতে দুটো ফেক হামি দিল অর্পণা। সে আপাতত পাপার প্রশ্নের হাত থেকে বাঁচতে চাচ্ছে। এই মুহূর্তে বিষয়টা নিয়ে পাপার সাথে আলোচনা করতে চায় না সে। আগে দীপ পারো শেষটা জেনে নিক, তারপর না হয় পাপাকে সবটা বলা যাবে। অর্পণাকে হামি দিতে দেখে আশা জামান মেয়ের হাত টেনে কোলের উপর শুইয়ে দিলেন। পরপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, ঘুম পেলে এখানেই ঘুমাও। তুমি কোলে থাকলে আমার কেস সলভ করতে খুব সুবিধা হয়। কেন? এমন কেন? আশা জামান ঠোঁট টিপে হেসে বললেন, আমি যখন কেস নিয়ে ভাবতে ভাবতে হতাশ হয়ে যাই, তখন তোমার চেহারাটা দেখলে মনে শক্তি পাই। আমার মন বলে এইটুকু কেস নিয়ে এত চিন্তার কি আছে? এর থেকে বড় গোলমাল তো তোর কোলে শুয়ে আছে। ওটা সামলাতে পারলে এটাও সামলাতে পারবে। বাবার কথা শুনে চোখ ছোট ছোট করে তাকালো অর্পণা। নাক ফুলিয়ে প্রতিবাদ জানিয়ে কিছুটা শব্দ করে বলল, পাপা, ইউ আর সো ব্যাড, আই হেট ইউ। আশা জামান মেয়ের কপালে চুমু এঁকে বললেন, আই অলসো লাভ ইউ মাম্মা। রাত্রি ডায়েরির পাতা উল্টাচ্ছে আর চোখ মুছছে, ক্ষণে ক্ষণে নাকও টানছে। ওর কান্না থামাতে ইরার ডায়েরিটা কেড়ে নিতে চাইলে রাত্রি চোখ পাকিয়ে শাসালো। ইশারায় বোঝালো সে এই ডায়েরি পড়েই ক্ষান্ত হবে। যত কষ্টই হোক, যত কান্নাই পাক, সে পানু আর দীপকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়বেই। ওর জেদ দেখে ইরা আর মাথা ঘামালো না। অর্পণা ফ্রন্ট মিররে তাকিয়ে একবার রাত্রি, ইরা আর পল্লবকে দেখে নিল। ওরা তিনজন গাড়ির ব্যাক সিটে বসে আছে, আর তার পাশে সিটে বসে আছে অরুণ। পিছনের সিটে আপাতত রাত্রির কান্নার শব্দ ব্যতীত কিছুই শোনা যাচ্ছে না। এমন নয় যে শুধু রাত্রি একাই ডায়েরিটা পড়ছে, না, যাত্রাপথে অরুণ, ইরা আর পল্লব তিনজনের ডায়েরিটা পড়েছে। ওরা শক্ত মনের অধিকারী হওয়ায় এত কষ্টের মোমেন্টগুলো পড়ার পরেও তাদের চোখে পানি আসেনি। কিন্তু রাত্রির ব্যাপারটা আলাদা। মেয়েটা যতই নিজেকে শক্ত প্রমাণ করতে চাক না কেন, একটু কষ্ট পেলেই মেয়েটা আবেগী হয়ে যায়, কান্নাকাটি শুরু করে দেয়। অর্পণা গাড়ি ড্রাইভ করতে ইরার উদ্দেশ্যে বলল, থাক, নিস না ডায়েরিটা। পড়তে চাচ্ছে যখন পড়ুক, না পড়লে পরে আফসোস থেকে যাবে। ইরা চোখের ইশারায় সায় জানিয়ে ওড়না দিয়ে রাত্রির চোখ মুছে দিল। রাত্রির অবস্থা দেখে পল্লব বিরক্তিসূচক শব্দ তুলে বলল, মানলাম কাহিনীটা খুব কষ্টের, তার জন্য এরকম ফ্যাচ ফ্যাচ করে কাটতে হবে কেন? অথচার চোখের পানি খরচ করাটা বোধহয় একমাত্র মেয়ে মানুষের দ্বারাই সম্ভব। অরুণ হাতের বইটা ক্ষণিকের জন্য বন্ধ করে মিররের মাধ্যমে রাত্রির দিকে তাকালো। কেন যেন রাগ হলো অরুণের। সে কপালে তিনটে ভাঁজ ফেলে চোখ বাঁকিয়ে বলল, সব মেয়েরা এক না। ইরার অপরিণত মেয়ে মানুষ। কই ওরা তো কাঁদছে না। সবই ঢং। কিছু কিছু মেয়েদের ঢং দেখলে মেজাজ খারাপ হয়। অরুণের কথাটা কর্ণকুহর হতেই ওর দিকে তাকালো রাত্রি। পরপর নাক টেনে কান্না ভেজা কণ্ঠে বলল, সবার সাথে আমার তুলনা দিতে হবে কেন? আমি জানি আমি খারাপ, তোদের সমাজে চলার জন্য যোগ্য না। আমার ঢং যখন এতই বিরক্ত লাগে, তখন দেখিস না কনে তুলো মুছে বসে থাক আর চোখে কালো চশমা লাগ। খবরদার আমার দিকে ভুলেও তাকাবি না। আমার মতো মেয়েদের দেখলে তোদের চোখে ছানি পড়ে যাবে। অরুণ গাঢ় দৃষ্টিতে রাত্রির দিকেই তাকিয়েছিল। মেয়েটা চোখ মুখ জুড়ে অজানা অভিমান। ওই অভিমানের কারণ শত খুঁজেও বের করতে পারল না অরুণ। কাল সারা রাত ভাবল গতদিনে সে কি করেছে, কার সাথে কি করেছে, খুঁজে পেল না। তার মধ্যে আবারও রাত্রির মুখে কালকের মতো খোঁচা মারা কথা শুনে রাগ হলো অরুণের। সে রাগে চোখ মুখ শক্ত করে বলল, তোকে আমি একবারও খারাপ বলেছি?
কাল থেকে কি শুরু করে দিয়েছিস রাত? আমার সাথে দং করা বাদে তোর কি আর কোনো কাজ নেই? অরুণের এহেন কথায় রাত্রি চোখ উঁচিয়ে আয়নায় তাকালো। আয়নার মাধ্যমে দুজনের চোখাচোখি হতেই রাত্রির চোখ থেকে দু ফোঁটা পানি গড়ালো। সাথে সাথে চোখ মুছে ডায়েরির দিকে নজর দিল রাত্রি। অরুণের কেন যেন মনে হলো লাস্ট 2 ফোঁটা পানি অরুণের নামেই ছিল। ওর সাথে অভিমান করেই ওই 2 ফোঁটা পানি ঝরিয়েছে রাত্রি। অরুণের বিরক্তি আরও বাড়ল। হাতে থাকা বইটা গাড়ির ড্যাশবোর্ডে ছুঁড়ে মারল। পরপর কানে ব্লুটুথ চাপলো। এই ফ্যাচ ফ্যাচ কান্না তার শুনতে মন চাচ্ছে না। কোথাকার না কোথাকার প্রেমিক প্রেমিকা, পড়ছিস ভালো করে পড়। এখানে এত কাদার কি হলো? দীপ আর পারোর জন্য মায়া তো তারও হচ্ছে। তাই বলে কি অরুণ কেঁদেছে নাকি? সে শুরুতেই এই মেয়েকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে চায়নি। নেহাতি অর্পণা জোর করে ওকে তাদের সাথে জড়িয়েছে, নয়তো ওদের মতো মানুষের সাথে এই ফ্যাচফ্যাচানিকে মানায় না। বেয়াদব মেয়ে একটা, কিছু হলেই খালি কাঁদবে। উফ, বিরক্তিকর। রাত্রি ডায়েরিতে নজর দিলেও বই ফেলার শব্দ হতেই আবারও অরুণের দিকে তাকালো। অরুণকে কানে ব্লুটুথ চাপতে দেখে ভাবলো ওর কান্নার জন্য অরুণের পড়ায় অসুবিধা হচ্ছে। তাই চোখ মুছে ডায়েরিটা অফ করে দিয়ে জানালায় মাথা এলিয়ে দিয়ে ইরার উদ্দেশ্যে বলল, ইরা, আমি ডায়েরি অফ করে দিচ্ছি। আর কান্নার শব্দ হবে না। যার পড়ালেখা করার আছে তাকে পড়তে বল। আমার জন্য বই ছুঁড়ে মারতে হবে না। কানে ব্লুটুথ চাপলেও এখনও গান স্টার্ট করা হয়নি। রাত্রির কথাটা কানে যেতেই দাঁতে দাঁত চেপে একটা হিট সং প্লে করলো অরুণ। এই মেয়ের দিকে আর তাকাবে না সে। কান্নাকাটি করুক, অভিমান করুক, মুখ ভার করে বসে থাকুক, যা খুশি তাই করুক, সে আর দেখতেও যাবে না। ওদের মান অভিমানের পালা দেখে মুখ বাঁকালো পল্লব। পাশে বসে থাকা ইরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এক বিধবা নারী, এদের মধ্যে কি চলে রে? আমার মনে হয় ডলমে কুচ কালা হ্যায়, নয়তো সারাদিন এমন জামাই বউয়ের মতো ঝগড়া কেন করে? বিধবা ডাক শুনে রাগ হলেও অরুণ আর রাত্রির কথা ভেবে ঠোঁট টিপে হাসল ইরা। পরপর সেও ফিসফিস করে বলল, আমারও মনে হয় এদের দুজনের মধ্যে কিছু একটা চলছে। হয়তো ওরা বুঝতে পারছে না, নয়তো একে অপরের কাছে স্বীকার করতে চাচ্ছে না। তবে দেখিস বেশি দিন চেপে রাখতে পারবে না, একদিন না একদিন মুখ ফসকিয়ে বলেই দিবে। ইরার কথাই মাথা ঝাঁকালো পল্লব। তার মনও একই কথা বলে। আর নিজে থেকে স্বীকার না করলেও সমস্যা নেই, ওসব সামলানোর জন্য পল্লব তো আছে। দুটোকে এমন টাইট দিবে, একদম বাপ বাপ করে মনের কথা বাহিরে চলে আসবে। 13 তলার একটা প্রশস্ত বিল্ডিংয়ের সামনে এসে গাড়ি থামালো অর্পণা। গেটের দিকে চোখ পড়তেই দেখল সেখানে বড় বড় করে লেখা পার্কিং লট ওদিকে। অর্পণা ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে বাঁকা হাসল। ঘাট তেরামি করে একদম গেটের সামনে গাড়িটি রেখে ডোর খুলে বেরিয়ে এলো। অর্পণাকে বেরোতে দেখে বাকি 4 জনও বেরিয়ে এলো। অর্পণার মনোভাব বুঝতে পেরে সবাই গাড়ির বিষয়টাকে পাত্তা না দিয়ে ওর সাথে গেটের দিকে এগিয়ে গেল। গেটের সামনে যেতেই সিকিউরিটি এজেন্ট আটকে দিয়ে এলো ওদের। পরিচয় জানতে চাইলে অর্পণা আরশাদ জামানের সাইন করা একটা কাগজ দেখালো। আরশাদ জামানের সাইনের পাশাপাশি শাহিন মির্জার সাইন দেখে কাগজখানা না পড়েই ওদের ঢুকতে দিল। রিসেপশনে যাওয়ার পরেও সেম কেস। রিসেপশনিস্টকে কাগজটা দেখাতেই তিনি অফিসের কেরানিকে ডেকে ওদেরকে চেয়ারম্যানের রুমে নিয়ে যাওয়ার অনুমতি দিলেন। অগত্যা কেরানির দেখানো পথে এগিয়ে গেল 5 জন। উদ্দেশ্য পারু আর দ্বীপের শেষটা জানা। আহাদ মাত্রই বিহানের কেবিন থেকে বের হয়েছে। উদ্দেশ্য ক্যান্টিনে গিয়ে কিছু একটা খাওয়া। সকালে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল। বিহানের পিএ হওয়ার দরুন তাকেও সকাল সকাল চলে আসতে হয়েছে, যার ফলে সকালের নাস্তা করা হয়নি। কেবিন থেকে বেরিয়ে সামনে তাকাতেই পা যুগল থমকে গেল। সে যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না। এটা কিভাবে হতে পারে? আহাদ অবাক চোখে দূর থেকে আসা রমণী আর তার পিছনে থাকা 4 যুবক যুবতীকে দেখতে লাগলো। সময়টা শীতের শুরুতে হওয়ায় অর্পণা লুজ জিন্সের সাথে সফট সোয়েটার আর তার উপরে হাঁটু সমান লং শার্ট পরেছে। শার্টের বোতামগুলো খোলা থাকায় হাঁটার তালে তালে সেটা একটু একটু করে নড়ছে। অর্ধেকটা চুল উপর থেকে ঝুঁটি করা
আর বাকিটা ছেড়ে রাখা। তার পাশাপাশি হাঁটছে অরুণ, সেও সফট সোয়েটারের উপর বোতাম খোলা শার্ট পরেছে। পল্লবেরও সেম ড্রেস। ইরা সেই চিরাচরিত সাদা রঙের সালোয়ার স্যুট আর সফট সোয়েটার, রাত্রির পরনে টপস আর ব্ল্যাক ডেনিম। এখানে মুখ্য বিষয়টা তাদের পোশাক আশাক নয়, মুখ্য হচ্ছে তাদের অ্যাটিটিউড। পাঁচজন এমনভাবে এগিয়ে যাচ্ছে যেন তারা এক এক দেশের এক একজন প্রধানমন্ত্রী। আশেপাশে কে আছে না আছে সেটা দেখার প্রয়োজনই মনে করছে না। সেই সাথে পাঁচজনকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে, যার ফলে অফিসের ম্যাক্সিমাম এমপ্লয়ি ওদের দিকেই তাকিয়ে আছে। আহাদ আর দাঁড়িয়ে থাকতে পারল না। যেই তরে বিহানের কেবিন থেকে বেরিয়েছিল তার অধিকতরে দরজা খুলে ভিতরে ঢুকল। তার চোখে মুখে উচ্ছ্বাসের সাথে ক্ষীণ ভয়েরও আভাস পাওয়া যাচ্ছে। আহাদের এরূপ অবস্থা দেখে চোখ তুলে তাকালো বিহান। পরপর ভ্রু গুটিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে আহাত? খেতে না গিয়ে ফিরে এলি কেন? আর এরকম হাঁসফাঁস করার কারণ কি? আহাদ উচ্ছ্বাস আর ভয়ের সংমিশ্রণে কিছুটা ভাঙা কণ্ঠেই আওড়ালো, ভাবি এসেছে। আহাদের কথাই হালকা হাসল বিহান। পরপর আবারও কাজে মনোযোগ দিয়ে বলল, এতে এমন করার কি হলো? মেধা তো প্রায়শই আসে। তুইও না আহাত, যা গিয়ে খেয়ে আয়। আর তোর ভাবিকে বল খাবার নিয়ে যেন সোজা চেম্বারে চলে আসে, এখানেই খেয়ে নিব। বিহানের কথাটা আহাদের মনোপুত হলো না। সে দ্রুত মাথা ঝাঁকিয়ে নাকচ করে বলল, মেধা ভাবি না, পারু ভাবি এসেছে। আহাদের কথাই যেন বর্ষার আকাশের তীব্র বাজখানা বিহানের কানের পাশেই পড়ল। বিহান তীব্র উত্তেজনায় উঠে দাঁড়িয়ে অবাক কণ্ঠে বলল, হোয়াট? হাউ ইজ দিস পসিবল ইয়ার? পারু এখানে আসবে কি করে? মাথা খারাপ তোর? কি আবল তাবল বকছিস? আহাদ দ্রুত মাথা ঝাঁকিয়ে সিরিয়াস কণ্ঠে বলল, ট্রাস্টমি ভাই, বাইরে গিয়ে দেখ, সাথে 4 জন ছেলে মেয়ে, সত্যি পায়। আহাদের কথা শেষ হওয়ার আগেই দরজার ওপাশ থেকে একটা সুমিষ্ট কণ্ঠ ধেয়ে এলো। কেন? কণ্ঠটা চিকন সুশ্রী মধুময় হলেও কথার ধাঁচে কিছু একটা ছিল। উৎসুক বিহান আহাদের থেকে দৃষ্টি সরিয়ে চকিতে দরজার পানে তাকালো। তখন আহাদ হন্তদন্ত হয়ে ঢোকার ফলে দরজাটা আধখোলায় পড়েছিল। সেই আধখোলা দরজায় অনাকাঙ্ক্ষিত ভঙ্গিমায় অনাকাঙ্ক্ষিত মানবীয় চেহারা দেখে বড্ড অবাক হলো বিহান। এটা কিভাবে সম্ভব? একটা মেয়ে হুবহু পারুর মতো দেখতে। এটা কি কোনো ম্যাজিক? কিভাবে হতে পারে এটা? বিহান অস্ফুট স্বরে আওড়ালো। পারু? অর্পণা শুনল না সেই ডাক। দুজন লোককে এভাবে আহাম্মকের মতো তার দিকে তাকিয়ে থাকতে দেখে অর্পণা বিরক্তিতে কপাল কুঁচকালো। পরপর আরেকটু কঠোর কণ্ঠে বলল, পারমিশন দিবেন নাকি নিজে নিজে ঢুকে পড়বো? আমার হাতে কিন্তু আগে থেকে পারমিশন পেপার রয়েছে, তাই আপাতত রং ঢং করতে পারছি না। মেয়েটার ব্যবহার দেখে ভ্রু কুঁচকালো বিহান। এটা যে পারু নয় সেটা এই মেয়ের আচরণেই বোঝা যায়। পারু কোনোদিনই এরকম বেয়ারার মতো কথা বলতো না। এই মেয়েটা সম্পূর্ণ পারুর বিপরীতমুখী। বাট একটা মেয়ে হুবহু পারুর মতো দেখতে, বিষয়টা বড্ড ভাবনার। তাহলে কি সত্যি দুনিয়াতে 7 জন মানুষের চেহারা একই রকম হয়? কি জানি, আল্লাহ মালুম। বিহান নিজের অবাকতা কাটিয়ে সহজ হলো। পরপর কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, আপনি কে? আমার কাছে আসার কারণ? অর্পণা পারমিশন না নিয়ে ভিতরে ঢুকতে ঢুকতে বলল, আমার পাপা ডিটেকটিভ আরশাদ জামান। গতকাল আপনার পাপার সাথে আমার পাপার কথা হয়েছিল। হোয়াট এভার, আপনার পাপা আপনাকে কিছু বলেনি? আরশাদ জামান নামটা শুনে বিহান ঠোঁট প্রসারিত করে সামান্য হাসল। পরপর সহজ কণ্ঠে বলল, আপনি মিস অর্পণা, রাইট? আব্বু বলেছিলেন আপনাদের কথা। তো আপনার ফ্রেন্ডরা কোথায়? তাদের দেখতে পাচ্ছি না যে। ফ্রেন্ডদের খোঁজ করতেই পল্লব ভিতর ঢুকে অর্পণার পিছন থেকে উকি দিয়ে বলল, আমরা এখানে। পল্লবের গদগদ ভাব দেখে অর্পণা কনুই দিয়ে পল্লবের পেটে গুঁতো মেরে শক্ত কণ্ঠে বলল। হ্যাংলা। পল্লব নাক মুখ কুঁচকালো। পরপর বিহানের পারমিশনে পরোয়া না করে সবাইকে ইশারায় ভিতরে আসতে বলল। অগত্যা 3 জনেই ভিতরে ঢুকে এলো।
বিহান ওদের সৌজন্যতার সাথে বসতে বলে আহাদের দিকে তাকিয়ে বলল, আহাত, তুই বরং কিছু খেয়ে আয়, আর ওদের জন্য কফি পাঠাতে বলিস। আহাদ আহাম্মকের মতো একবার অর্পণাকে দেখছে তো আরেকবার বিহানকে। পারুর মতো হুবহু দেখতে একটা মেয়েকে দেখার পরেও বিহান এতটা সহজ আছে কি করে? বিহানের মনে কি কোনো প্রশ্ন জাগছে না? আহাদের মাথা কাজ করছে না। আপাতত সে এখান থেকে গিয়ে 1 কাপ গাঢ় কফি পান করবে। কফি খেলে যদি মাথাটা একটু হালকা হয়। অগত্যা বাহিরের দিকে পা বাড়ালো আহাদ। ওকে যেতে দেখে নিজের সিটে বসে পড়ল বিহান। অর্পণা একদম বিহানের মুখোমুখি বসেছে। তার ডান পাশে ইরা আর অরুণ, বাম পাশে পল্লব আর রাত্রি। বিহান নীরব চোখে 5 মানব মানবীকে দেখল। পরপর অর্পণার চোখের দিকে তাকিয়ে সোজা সাপটা প্রশ্ন করল, মিস অর্পণা, আপনার ফেসটা আমি একটু মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে পারি? আপনার অনুমতি পেলে করব, নয়তো না। বিহানের এহেন কথায় ভ্রু কুচকালো অরুণ। হালকা রাগী কণ্ঠে শুধালো, ওর ফেস পর্যবেক্ষণ করবেন কেন আজও? অরুণের রিয়াক্ট দেখে বিহান ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, সরি, আমাকে ক্যারেক্টারলেসের লিস্টে ফেলে দেবেন না প্লিজ। আমার ওয়াইফ আছে, আর আমি আমার ওয়াইফকে খুব ভালোবাসি। আসলে মিস অর্পণার ফেসটা আমার খুব কাছের একজন মানুষের সাথে মিলে যায়, তাই ওনার চেহারা পর্যবেক্ষণ করে বুঝতে চাচ্ছিলাম আদৌ কি দুজনের মাঝে কোনো তফাৎ আছে, নাকি তারা একে অপরের কপি পেস্ট। বিহানের কথা শুনে রাত্রির চোখ জোড়া চকচক করে উঠল। সে হাসি হাসি মুখ করে উচ্ছ্বাস ভরা কণ্ঠে বলল, সিরিয়াসলি? কে উনি? আপনার ওয়াইফ নাকি? বিহান মাথা ঝাঁকিয়ে নিষেধ করে বলল, না না, ও আমার বোন, মানে আমার ভাইয়ের ওয়াইফ। কথাটা বলতে গিয়ে বিহানের কণ্ঠটা হালকা কাঁপল। সেই কাঁপনটুকুই অর্পণার ব্রেনকে সচল করে দিল। সে সহসায় প্রশ্ন করে বসল, মেয়েটা কি পারু? অর্পণার মুখে পারুর নাম শুনে অবাক হলো বিহান। অর্পণা কি তবে পারুকে চিনে? আচ্ছা, কোনোভাবে ওরা আত্মীয় নয় তো? হতেও পারে। চেহারা যেহেতু এক, কিছু না কিছু কানেকশন তো থাকতেই পারে। সেই সব ভেবে বিহান উচ্ছ্বাস নিয়ে প্রশ্ন করল, পারুকে আপনি চেনেন? আপনারা কি পরিচিত? মানে কোনো সম্পর্ক আছে দুজনার? অর্পণা কিছু বলল না। বিহানের দিক থেকে চোখ সরিয়ে রাত্রির দিকে তাকিয়ে ইশারা করতেই রাত্রি ডায়েরিটা অর্পণার দিকে এগিয়ে দিল। অর্পণা ডায়েরিটা নিয়ে বিহানের সামনে টেবিলের উপর রাখতেই বিহানের চোখ জোড়া ছলছল করে উঠল। খপ করে ডায়েরিটা নিজের কাছে নিয়ে তাতে হাত বুলিয়ে বলল, এটা এটা কত খুঁজলাম, পেলাম না। আপনারা কোথায় পেলেন? কোথায় ছিল এটা? ইস, কত পুরনো হয়ে গিয়েছে ডায়েরিটা, অথচ এটা আমার আগলে রাখার কথা ছিল। ইরা অতীব শান্ত কণ্ঠে বলল, আমরা এটা লাইব্রেরির শেষ প্রান্ত থেকে পেয়েছি। পাওয়ার পর দীপপাড়ুর অনুমতি না নিয়েই পুরোটা পড়ে ফেলেছি। পড়ার পর শেষ পাতায় গিয়ে দেখি সেখানে তাদের শেষটা লেখা নেই। আমরা দীপপাড়ুর শেষটা জানতে এসেছি। সেদিন কি দীপপাড়ুর লাইব্রেরিতে গিয়েছিল? যাওয়ার পর কি হয়েছে? পারু কি মারা গিয়েছে? মারা গেলেও কতদিন পর মারা গিয়েছে? দীপ এখন কেমন আছে? সে কি পারুকে দেওয়া কথা রাখতে এখনো বুকে কষ্ট চেপে বেঁচে আছে? দীপপাড়ুর প্রেমের স্মৃতি কি দীপ এখনো একা একা বয়ে যাচ্ছে, নাকি তারও মুক্তি মিলেছে? এটুকু বলে ইরা উৎসুক দৃষ্টিতে বিহানের দিকে তাকালো। বিহানের মুখটা মলিন। অর্পণা সেটা খেয়াল করে তপ্ত শ্বাস ফেলে পড়ল, আর এই সকল প্রশ্নের উত্তর একমাত্র আপনার কাছেই আছে। হয়তো আপনার বাবা চাচার কাছেও এর উত্তর পাওয়া যাবে, কিন্তু তাদের সাথে এ বিষয়ে আলোচনায় বসাটা মানানসই হবে বলে মনে হয় না আমার। সেজন্যই আপনার নিকটবর্তী হওয়া। এ পর্যায়ে বিহান একটু বাঁকা হাসল। সোজা অর্পণার দিকে নজর তাক করে বলল, এর বিনিময়ে আমি কি পাবো? আমাকে কি দেবেন? অর্পণা এবার শব্দ করেই হাসল। টেবিলের উপরে থাকা ছোট পাথরটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে বলল, বিনিময়? দেনা পাওনা? এই কথাটা আপনার ভাইয়ের থেকে শিখেছেন বুঝি? আপনার ভাই মাঝে মধ্যেই পারোর কাছে এমন বিনিময় চাইতো। লেনদেন স্বরূপ হাজারটা বাহানা জুড়ে দিত। পারো সেসব পূরণ করতে না চাইলে গ্লাস ভেঙে খুন করার হুমকি দিয়ে সেটা হাসিল করে নিত। আপনার ভাইয়ের চরিত্রটা বেশ ইন্টারেস্টিং, আই লাইক ইট। বিহান মুচকি হেসে বলল, আমার জীবনের বেশিরভাগ শিক্ষাই আমি জোহানের থেকে পেয়েছি।
তার মধ্যে এই দেনা পাওনাটারও ওর থেকেই শেখা। এবার বলুন, আমি ওদের শেষটা বললে আপনারা আমাকে কি দেবেন? যা চাই তাই পাবো? বলুন দেখি কী চান। টাকা পয়সা তো পাবেন বলে মনে হয় না। আল্লাহ আপনাদের ভালোই দিছেন। যদিও লাস্ট 5 ইয়ার্সে টুকটাক ডাউন খেয়েছেন, আশা করি সেসব ব্যাপার না। বিহান মাথা ঝাঁকিয়ে সাই জানালো, সত্যি সেসব ব্যাপার না। তারা এখন সব ছেড়ে ছুড়ে শুধু একটা অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে জীবন পরিচালনা করতে শুরু করলেও আরও 17 থেকে 18 গোষ্ঠী পায়ের উপর পা তুলে খেতে পারবে। আরও তো কত কত অ্যাকাউন্ট এমনি পড়ে রয়েছে। সেসব হিসাব করতে গেলেও লাখখানিক লোককে কাজে লাগাতে হবে জাস্ট অ্যামাউন্ট হিসেবে কাজ করার জন্য, জাস্ট অ্যামাউন্ট হিসেব করার জন্য। সব চাপা লিখতে তো আর টাকা লাগে না, তাই লিখে দিলাম। বিহানকে সায় জানাতে দেখে অর্পণা বলল, তাহলে বলুন কি চাই আপনার? এখন আপাতত কিছুই চাই না, তবে চাওয়াটা পেন্ডিংয়ে থাক। আমার কেন যেন মনে হচ্ছে আমাদের আবারও দেখা হবে, হয়তো বারবার দেখা হবে। তখন না হয় সময় সুযোগ বুঝে চেয়ে নেব। অর্পণা ঠোঁট চেপে মাথা ঝাঁকালো। থাক তবে পেন্ডিংয়ে, সময় সুযোগ বুঝে সেও দিয়ে দেবে। এমনিতে দেনা পাওনার বেশ পরিপক্ক অর্পণা। কারোর থেকে কিছু নিলে অবশ্যই তাকে কিছু দিতে হয়, চাইলেও দিতে হয় আর না চাইলেও জোর করে দিতে হয়। সেসব ভেবে অর্পণা গভীর শ্বাস ফেলে বলল, ওকে, এবার বলুন পার কোথায়? দীপ কোথায়? কি হয়েছিল শেষ পর্যায়ে? বিহান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কিছুটা হেঁটে ফ্লোর পর্যন্ত টানা জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে উদাস কণ্ঠে বলল, এমনি এমনি বলা অসম্ভব। সবটা জানতে হলে আপনাদেরকে একটা জায়গায় যেতে হবে। সেখানে গেলেই সবটা খোলসা হয়ে যাবে। যাবেন? রাজি থাকলে বলুন, আমরা এক্ষুনি বের হব। বিহানের কথার তালে প্রশ্ন করল পল্লব। কোথায় এটা? যেতে কতটা সময় লাগবে? কাছেই নাকি দূরে? ইটস এ লং জার্নি, কম করে হলেও 7-8 ঘন্টার ব্যাপার। অরুণ কিছুটা সন্দেহী কণ্ঠে বলল, জানতে হলে ওখানেই যেতে হবে কেন? আপনি আছেন, আমরাও আছি। তাহলে এখানে বলতে প্রবলেম কোথায়? বিহান ওদের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, জানতে হলে ওখানেই যেতে হবে। এবার আপনারা যাবেন নাকি যাবেন না সেটা আপনাদের ব্যাপার। অতিরিক্ত কথা কিন্তু আমিও পছন্দ করি না। বিহানের শক্ত কণ্ঠ শুনে অর্পণার রাগ হলো। তবুও আপাতত এটাকে অ্যাভয়েড করবে সে। এই মুহূর্তে দীপ পারুর বিষয়টা জানা খুবই ইম্পর্টেন্ট। সে জানে না তার কাছে কেন এটা এত ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো। ওর মন হুট করেই ওদের প্রতি আকৃষ্ট হয়ে গেল। আর আকৃষ্ট দমিয়ে রাখার মতো মেয়ে অর্পণা নয়। সে জানবে, সবটা জানবে, জেনেই ছাড়বে। পাপার সাথে দীর্ঘ বাক্য ব্যয়ের পর কল কাটল অর্পণা। এই মুহূর্তে ঢাকা থেকে রওনা হলে গন্তব্যস্থলে পৌঁছাতে যদি 4 থেকে 5 ঘন্টা লাগে, তাহলে বাড়ি ফিরতে ফিরতে 8 থেকে 10 ঘন্টার ব্যাপার। আর বাংলাদেশের রাস্তাঘাটের যেই অবস্থা, কোনোভাবে যদি জ্যামে আটকে যায়, তাহলে বাড়ি ফিরতে ফিরতে অর্ধেক রাত কভার হয়ে যাবে। তখন আবার পাপ্পা টেনশন করতে করতে পুরো থানার পুলিশদের রাস্তায় নামিয়ে দিবে শুধুমাত্র ওনার প্রিন্সেসকে খুঁজে বের করার উদ্দেশ্যে। তাই আপাতত রিস্ক নিতে চাইল না অর্পণা। দেশের একজন সতর্কবান নাগরিক হিসেবে দেশের রাস্তাঘাটের শান্তি বজায় রাখতে পাপ্পার থেকে অনুমতিটা নিয়েই নিল। যদিও পাপ্পা হাজারটা প্রশ্ন করেছে, সেটাও ইনিয়ে বিনিয়ে মিথ্যে বলে সামলে নিয়েছে অর্পণা। তার কেন যেন এই বিষয়টা নিয়ে পাপ্পার সাথে আলোচনায় যেতে অস্বস্তি হচ্ছে। কেন হচ্ছে নিজেও জানে না। অর্পণা কল কেটে পিছনে ঘুরতে বিহানকে দেখতে পেল। বিহান বুকে হাত ভাঁজ করে ওর দিকেই তাকিয়েছিল। অর্পণা ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, আমি কি ধরে নেব আপনি ক্যারেক্টারলেস? বিহান শব্দ করে হেসে দুদিকে মাথা নাড়িয়ে বলল, এই না না, একদম না। আমি আমার বইয়ের প্রতি খুবই লয়াল। ওসব তকমা দেবেন না প্লিজ। আমি আপনাকেও পারুর মতো বোন মানি। আসলে আমার কেন যেন মানতে কষ্ট হচ্ছে। আপনি অর্পণা, পারু নয়। একই মুখ, একই চোখ, একই ঠোঁট। সরি সরি, আপনার ঠোঁটটা ব্যতিক্রম। আর নাকের ডগায় একটা ডিম্পল আছে, পারুর ছিল না। গালে তিল আছে, ঠোঁটের মাঝখানেও আছে, বাট পারুর ছিল কিনা আমার মনে নেই। বাকি চেহারাটাই একদম খাপে খাপ। আচ্ছা, দুটো মানুষ কি এমনি এমনি এক চেহারার হতে পারে? আপনার সন্দেহ হচ্ছে না?
বিহানের কথা শুনে রাগ হলো অর্পণার। সে দাঁতে দাঁত চেপে বলল, আপনার কি মনে হয় আমি পারমিতা নাকি পারমিতার ভূত? লিসেন ব্রো, আমি আমার পাপার একমাত্র প্রিন্সেস। আমার আগে পরে তার কোনো বেবি হয়নি, সুতরাং ইটস আ কোইন্সিডেন্স। বাই দ্য ওয়ে, পারুর একটা ছবি দেখান তো, দেখি ওর সাথে আমার ঠিক কতটা মিলে। বিহান গাড়ির দিকে যেতে যেতে বলল, আপনার যা ব্যবহার, আপনি পারমিতা কিংবা ওর ভূত কোনোটাই হতে পারবেন না। দুর্ভাগ্যবশত আপনার চেহারা আমার বোনের সাথে মিলে, তাই ওকে দেখতে চাইলে মোবাইলের ক্যামেরায় নিজের ফেস দেখে নিন, উত্তর পেয়ে যাবেন। ফুঁসে উঠল অর্পণা। কিছু বলতে নিবে তখনই দৌড়ে এলো রাত্রি। ওর মাম্মা ওকে এত দূরে রাস্তায় যেতে দিচ্ছে না। অর্পণা যেন একটু ম্যানেজ করে নেয়, বরাবরই হয়। রাত্রির মা রাত্রিকে নিয়ে সর্বক্ষণ কেমন ভয়ে ভয়ে থাকে, দূরে যেতে দেয় না। একমাত্র মেয়ে বলেই হয়তো এতটা ভয়। অর্পণা রাত্রি মায়ের সাথে কথা বলে বিষয়টা ম্যানেজ করে নিজেদের গাড়ির দিকে এগুতে নিলে বিহান বলল, ওইদিকে কোথায় যাচ্ছেন? ওই ছোট গাড়িতে 6 জন কিভাবে যাব? যেতে হলে হাইয়েস্ট দিয়েই যেতে হবে, তাই এখানেই এসে বসুন। দাঁড়িয়ে পড়ল অর্পণা। মুখটা বিকৃতি করে হাইয়েস্টটা এক ঝলক দেখে বলল, আপনার একার জন্য আমি আমার গাড়ি স্যাক্রিফাইস করব? আর ইউ কিডিং উইথ মি? আপনি তো যথেষ্ট বড়লোক, আপনার বাইক নেই? বাইক নিয়ে আমাদের পেছন পেছন চলুন। বাইকের কথা শুনে মন খারাপ হয়ে গেল বিহানের। সে দুদিকে মাথা নাড়িয়ে বলল, সম্ভব না, আমি এখন আর বাইক ইউজ করি না। যেতে হলে হাইয়েস্ট দিয়ে যেতে হবে। সবচেয়ে বড় কথা, আমাকে ছাড়া আপনারা যেতেও পারবেন না, কারণ আমি আপনাদের পথ প্রদর্শক। আমাকে ছাড়া কিভাবে পৌঁছাবেন সেখানে? বিহানের কথাটা একদম সত্যি। ওরা যার সাথে যাচ্ছে তাকেই যদি সাথে না নেয় তাহলে গন্তব্যে পৌঁছাবে কি করে? অগত্যা কোনো উপায় না পেয়ে বিহানের ইশারা করা গাড়ি ড্রাইভিংয়ের সিটে বসে পড়ল অর্পণা, আর তার পাশের সিটে বসলো অরুণ। তাদের পিছনের সিটে বসেছে ইরা, রাত্রি আর পল্লব। 5 জনের এই সিট ভাগাভাগি দেখে ভ্রু কুঁচকালো বিহান। হালকা দেমাগী স্বরে বলল, সরি, গাড়িটা আমার, আমাকে ড্রাইভ করতে দেওয়া উচিত। অর্পণা বিহানের থেকে দ্বিগুণ দেমাক নিয়ে বলল, সরি, আমি কোনো গাড়িতে থাকবো বা আর সেই গাড়ি ড্রাইভ করবে অন্যজন, এটা কি মানা যায়? যায় না তো। এসব আমার পার্সোনালিটির সাথে একদমই যায় না। সো পেছনে বসুন। বিহান এবার দেমাক টেমাক সাইডে রেখে কাতর স্বরে বলল। তাহলে ওনাকে পেছনে যেতে বলুন, আমার পেছনে বসতে অস্বস্তি হয়। বিহানের কাতর স্বর শুনে নেমে এলো অরুণ। নয়তো জীবনেও নিজের সিট স্যাক্রিফাইস করতো না। অরুণকে পিছনে যেতে দেখে পল্লবও পিছনে চলে গেল। দুজন এখন বসে বসে ফ্রি ফায়ার খেলবে। ইরা আর রাত্রি চাইলে ওদেরকেও সাথে অ্যাড করে নিবে। এভাবে 6%-এর সামনে আহামুখ সেজে বসে থাকার মতো ভদ্র পাবলিক আবার তারা নয়। বিহানের অনুসরণ করা পথে ছুটে চলেছে একটা কালো হাইয়েস্ট। গাড়িতে পিনপতন নীরবতা থাকার পরিবর্তে প্রতিনিয়ত ঠাসঠুস গুলি ছোড়ার শব্দ হচ্ছে। সেসব শব্দে ভীষণ রকমের বিরক্ত বিহান। এত বড় বড় ছেলেমেয়েরা নাকি ফ্রি ফায়ার খেলে, তাও এরকম ঠাস ঠাস শব্দ করে। বিহান বিরক্তি নিয়ে একবার সাইলেন্ট করতে বলায় তার বিপরীতে ছেলে মেয়েগুলো ঘাড়তেরামি করে বলল ওদের নাকি মারামারির শব্দ না শুনলে খেলায় ফিল আসে না, আর ফিল না আসলে খেলায় মজা পাওয়া যায় না। কি আর করার, অগত্যা চুপ রইল সে। এদের খাতিরে না হয় বিহানের জীবন থেকে একটা দিন অবাধে বিসর্জন গেল, সমস্যা নেই। যেখানে বিহান তার ভাইয়ের ভালোর জন্য দুনিয়া এফড় ওফড় করে দিতে রাজি, সেখানে বসে বসে এই বিচ্ছুগুলোর আলগা ভাব দেখা তেমন কোনো ব্যাপার না। গাড়ি চলতে চলতে হুট করেই থেমে গেল। গাড়ি থামতেই প্রশ্নবোধক দৃষ্টিতে অর্পণার দিকে তাকালো বিহান। অর্পণা সেসবে পাত্তা দিল না। সে জিন্সের পকেট থেকে ফোন বের করে স্ক্রিন চেক করলো। ইতিমধ্যেই হ্যাংলা প্রফেসর নম্বর থেকে মোট 28টা কল করে এসেছে, যার একটাও অর্পণা ধরার প্রয়োজন মনে করেনি। তবে এবার সে বিরক্ত। এভাবে বারবার ফোন ভাইব্রেট করলে কার না বিরক্ত লাগে। অগত্যা 29 বারের মতো কল আসতে সেটা ধরল অর্পণা। কলটা ভিডিও কল ছিল, তাই গাড়ির ড্যাশবোর্ডে রেখে আদ্রিয়ানের দিকে তাকালো। সাথে সাথে ওপাশ থেকে শোনা গেল আদ্রিয়ানের অশান্ত স্বর।